আজ আমাদের আলোচনার বিষয় মহুয়ার দেশ কবিতাটি। কবি হলেন সমর সেন। তাহলে কবিতা মহুয়ার দেশ। কবি হলেন সমর সেন। মহুয়ার দেশ কবিতাটি আলোচনার পূর্বে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি এবং যে উৎকণ্ঠাময় পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, যার প্রেক্ষিত হিসেবে আমাদের এই মহুয়ার দেশ কবিতাটি লেখা, সেই ঐতিহাসিক প্রেক্ষিতটা আমরা একটু দেখে নেব। আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধে ইটালির যোগদান, মিত্রপক্ষে যোগদান, এবং এই মিত্রপক্ষে যোগদানের পর ভার্সাই সন্ধি যখন তার জাতীয়তাবাদী ও সাম্রাজ্যবাদী আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণরূপে চরিতার্থ করতে পারেনি, তখন ইটালিতে আসলেন মুসোলিনি। এই মুসোলিনি মূলত ফ্যাসিবাদী একজন নেতা। এখন ফ্যাসিবাদ হলো এক ধরনের রাজনৈতিক চরমপন্থী মতবাদ। আবার বলছি, চরমপন্থী রাজনৈতিক এক ধরনের মতবাদ। এই মতবাদের সাপেক্ষে মুসোলিনি চাইলেন ইতালিকে বিশ্ব রাষ্ট্রের মর্যাদায় উত্তীর্ণ করতে। তাহলে সেই সময় একটা কাজ করেছে সাহিত্য রচনার পেছনে ফ্যাসিবাদী চিন্তা ভাবনা। 2 নম্বর আসছে হচ্ছে সাম্রাজ্যবাদী মানসিকতা। সাম্রাজ্যবাদ হলো পররাষ্ট্র অধিকারের বা দখলের যে নীতি, সেটাই সাম্রাজ্যবাদ। সারা পৃথিবীব্যাপী তখন চলছে পররাজ্য গ্রাসের যে আগ্রাসন বা সাম্রাজ্যবাদী নীতি। তৃতীয় আরেকটি বিষয় এক্ষেত্রে কাজ করছে, সেটা হলো শিল্প বিপ্লব। এই শিল্প বিপ্লবের ফলে হলো কি না, যে শহর ছিল সেই শহরগুলোর চরিত্র গেল বদলে। শহরগুলো কলকারখানায় পরিপূর্ণ হলো। মানুষ তার প্রকৃত নিঃশ্বাস নিতে ভুলে গেল। মানুষ যেন যন্ত্র সভ্যতার দাপটে অনেকখানি ম্রিয়মান হয়ে গেল। এই তিন প্রেক্ষিতে ইংরেজ কবি টি.এস. এলিয়ট লিখলেন দি ওয়েস্টল্যান্ড। এই ওয়েস্টল্যান্ডের কাব্যগ্রন্থ লিখলেন এলিয়ট, ওয়েস্টল্যান্ড। এর বাংলা করলে দাঁড়ায় পোড়ো জমি। এই ওয়েস্টল্যান্ড বা পোড়ো জমির মূল বিষয় হচ্ছে এক সর্ববিস্তৃত অনুর্বর পরিবেশ, এক ক্ষয়িষ্ণু সভ্যতা, আর মানবতার যেন শেষ পরিণতি। মানবতা যেন সেখানে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। মানুষগুলো যেন মরার ক্ষমতাও হারিয়ে ফেলেছে। এই প্রেক্ষিতে এলিয়টের মতো বাংলাদেশে সমর সেন তিনি দেখলেন, আমাদের সমর সেন দেখলেন একদিকে বিচ্ছিন্নতাবোধ, একদিকে দেখালেন তার কাব্যে বিচ্ছিন্নতাবোধ, আর তার কাব্যে দেখলাম নৈরাশ্য, আর দেখলাম নাগরিক জীবনের ক্লান্তি। এখন এই যে বিচ্ছিন্নতা বোধ
নৈরাশ্য ও নাগরিক জীবনের ক্লান্তি, এই প্রেক্ষিতেই সমরসেন মূলত তার কাব্যগ্রন্থগুলি রচনা করলেন। আমরা দেখব সমরসেনের কাব্য রচনার সময়কাল। সমরসেন মূলত 1934 থেকে 1943, এই যে 9 বছর তিনি কাব্য রচনা করলেন। পরবর্তী সময়ে এই 9 বছরের পরে মূলত তিনি কাব্য রচনা বা কোন রচনা থেকেই সরে এসেছিলেন। এই পর্বে অর্থাৎ 40-এর দশকে বিশ্বযুদ্ধোত্তর পর্বে সমরসেন যে কাব্যগ্রন্থগুলো রচনা করলেন, সেই কাব্যগ্রন্থগুলো আগে দেখে নিই কি কি। এক হচ্ছে কয়েকটি কবিতা, 2 নম্বর হচ্ছে গ্রহণ ও অন্যান্য কবিতা, 3 নানা কথা, আর লিখলেন 3 পুরুষ। কয়েকটি কবিতা লিখলেন 1937-এ, গ্রহণ ও অন্যান্য কবিতা 1940-এ, নানা কথা 1942, আর 3 পুরুষ লিখলেন 1944। এই কাব্যগ্রন্থগুলোর মধ্যে আমরা মূলত যে চিন্তা ভাবনার প্রকাশ দেখি, সেই চিন্তা ভাবনাগুলি হলো, একদিকে দেখছি হচ্ছে স্তব্ধতার বোধ, দেখছি ধূসরতার ছায়া, আর দেখছি নাগরিক জীবনের ক্লান্তি। দেখছি স্তব্ধতার বোধ, অর্থাৎ সময় যেন থমকে আছে। দেখছি ধূসরতার ছায়া, অর্থাৎ এক সর্ববিস্তৃত পরিবেশ, যেখানে এই সময়টাকে কাটিয়ে ওঠার মতো কোনো পরিস্থিতি বা কোনো উপায় খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখছি নাগরিক জীবনে ক্লান্তি, অর্থাৎ এখানেও দেখছি শিল্প বিপ্লব বা ফ্যাসিবাদ, এদের পরোক্ষ বা প্রত্যক্ষ প্রভাব এসে লাগছে। এইবার বুদ্ধদেব বসু সমরসেন সম্পর্কে একটি কথা বলছেন। কথাটি হলো, নাগরিক জীবনের খণ্ড খণ্ড ছবি বা উল্লেখ কোনো কোনো আধুনিক কবিতে থাকলেও সামগ্রিকভাবে নগর জীবন সমরসেনের কবিতাতেই প্রথম ধরা পড়ল। সমরসেন নগরের কবি, শহরের কবি, কলকাতার কবি, আমাদের সমস্ত ক্লান্তি, বিক্ষোভ ও বিকৃতির কবি। কলকাতার যে সামগ্রিক চিত্র সমরসেন তার কাব্যগ্রন্থে যেভাবে ফুটিয়ে তুলেছেন, ঠিক এই রকম ভাবে আমরা অপর কোনো কাব্যগ্রন্থেই বা অন্য কোনো কবি লেখকের কবিতা বা প্রবন্ধেও এত সুন্দরভাবে ফুটে উঠতে দেখি না। বেশ, এবার আমরা চলে যাব যে কবিতার বক্তব্যটি কি, অর্থাৎ মহুয়ার দেশ। এ কবিতায় কি আছে? শহুরে জীবনের ক্লান্তি কবিকে পীড়িত করেছে, তাই কবি পাড়ি দিতে চান দূর দেশ, অর্থাৎ দূর দেশ বলতে সেই মহুয়ার দেশে। এই মহুয়ার দেশ বলে তো আলাদা করে কিছু হয় না। এই মহুয়ার দেশ যেন কবির কল্পনার জগৎ, এই মহুয়ার দেশ যেন কবির স্বপ্নের জগৎ, এই মহুয়ার দেশ
যেন কবির সব পেয়েছির দেশ। সব পেয়েছির দেশ বা এই মহুয়ার দেশ কল্পনার জগৎ। এই নাগরিক জীবনে ব্যথিত কবি এই যে মহুয়ার দেশে চলে যেতে চেয়েছেন, এ চাওয়ার মধ্যে কামনা আছে, কিন্তু চাওয়ার মধ্যে কোনো কাম নেই। এই চাওয়ার মধ্যে রয়েছে প্রেমের প্রগাঢ় প্রকাশ, কিন্তু এর মধ্যে কোনো জৈবিক চাহিদা নেই। আমরা দেখব আরেকটি বিষয়, সেটা হচ্ছে মহুয়ার দেশ। মহুয়া এক প্রকার ফুল। এ ফুল লাল বর্ণের। মহুয়ার দেশ যেন অলকাপুরী। সেই অলকাপুরীতে কবি চলে যেতে চান, সেখানে দীর্ঘ নিঃশ্বাস বুক ভরে নিতে চান, সেখানে আনন্দে কাটাতে চান। কিন্তু সেখানেও যখন দেখেন যে সেখানে লেগেছে যন্ত্র সভ্যতার ছোঁয়া, তখন কবি ব্যথিত হন। এই কবিতায় আছে স্বপ্ন এবং স্বপ্ন ভঙ্গের বেদনা। আবার বলছি, এই কবিতায় আছে স্বপ্ন, মেদুরতা। প্রথম পর্বে আমরা দেখব সেই স্বপ্ন মেদুরতা, আর দ্বিতীয় পর্বে দেখব স্বপ্ন ভঙ্গের বেদনা। এই দুটো পর্ব জুড়ে এই কবিতাটা বিস্তৃত হয়েছে। তথাপি এই কবিতাটি ছোট। সমস্যানের কাব্য বা কবিতার একটি বৈশিষ্ট্য হলো তার কবিতা স্বল্প দৈর্ঘ্যের হয়, কিন্তু স্বল্প দৈর্ঘ্য হলেও তার কবিতা যেন গূঢ় তাৎপর্যবাহী, আমাদের চৈতন্যের, আমাদের চেতনার কথা বলে। এবার আমরা কবিতার মূল পাঠে চলে যাব। এবার আমরা কবিতাটি পাঠ করব এবং একই সাথে কবিতার ব্যাখ্যা বিশ্লেষণ কি তা বুঝে নেব। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্যোদয় একে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। মাঝে মাঝে মানে কখনো 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 সন্ধ্যার জলস্রোতে, অর্থাৎ জলস্রোত মানে সমুদ্রের কথা বলছে। সন্ধ্যার জলস্রোতে কি হয় না অলস সূর্য। সূর্য অলস কেন না সারা দিন সে তাপ বিকিরণ করে সে ক্লান্ত। সেই অলস সূর্য কি করে এঁকে দিচ্ছে, অর্থাৎ তার শেষ রশ্মি সমুদ্রের জলের উপর পড়ে তৈরি হচ্ছে একটা উজ্জ্বল আলোর স্তম্ভ, অর্থাৎ একটা বিম তৈরি হচ্ছে, একটা রক্তিম একটা লাইন তৈরি হচ্ছে, একটা সারি তৈরি হচ্ছে। গলিত সোনার মতো উজ্জ্বল আলো স্তম্ভ। এখানে এই যে বলছে অলস সূর্য এঁকে দেয়, কি আঁকছে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। এই এখানে যেন একটু নাগরিক জীবনের কামনার কথা আছে, অর্থাৎ নাগরিক জীবনের বাহ্য যে আড়ম্বর, তা কখনো কখনো আমাদের আবিষ্ট করছে। আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। আর এই যে সৌন্দর্যের যে আগুন, অর্থাৎ জলের উপরে সূর্যের শেষ রশ্মিপাত হচ্ছে, একটা বিম তৈরি হচ্ছে, তাতে যেন আমাদের মনটা আনন্দে ভরে যাচ্ছে। এই যে সোনার মতো উজ্জ্বল আলো স্তম্ভ, আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। আর এই আগুনটা কিসের? এই আগুনটা কামনার আগুন,
অর্থাৎ কিসের কামনা? নাগরিক জীবনের যে আড়ম্বর, কামনার আগুন। আগুন লাগছে জলের অন্ধকার। এখন জলের অন্ধকার এর অর্থ কি? প্রকৃতভাবে জলের অন্ধকার তো তেমন কিছু হয় না, কিন্তু কবিতায় জলের অন্ধকার বলতে বোঝানো হচ্ছে মনে। জলের অন্ধকার বলতে মনে। তাহলে আগুন লাগছে কিসের আগুন? এই যে জলের উপর শেষ রশ্মিপাত হচ্ছে, সেই সৌন্দর্যে, নাগরিক জীবনের সেই সৌন্দর্য মাঝে মাঝে আমাদের আবিষ্ট করছে। আবিষ্ট করার সাথে সাথে তা আমাদের কি বলছে? আগুন লাগে, আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়, অর্থাৎ আমাদের মনকে যেন তা হরণ করে নিয়ে যাচ্ছে। বেশ, তারপরে দেখি, সেই উজ্জ্বল স্তব্ধতায়, সেই উজ্জ্বল স্তব্ধতা মানে সেই আগুন লাগা, অর্থাৎ সেই মনে যে আমাদের মন যে আমাদের আবিষ্ট হয়ে যাচ্ছে, তারই মাঝে কি হচ্ছে? সেই উজ্জ্বল স্তব্ধতায়, অর্থাৎ উজ্জ্বল স্তব্ধতা একটা নতুন শব্দ, দেখো শব্দবন্ধ। এই যে প্রাণস্পন্দনহীন, বাহ্যিক আড়ম্বর, এই যে প্রাণস্পন্দনহীন উজ্জ্বল স্তব্ধতা, আবারও বলছি এ কথার অর্থ উজ্জ্বল স্তব্ধতা, এর অর্থ এই প্রাণস্পন্দনহীন বাহ্যিক আড়ম্বর। কিসের আড়ম্বর? নাগরিক জীবনের যে সৌন্দর্য, সেই উজ্জ্বল স্তব্ধতার মাঝখানেই একটা ঘটনা ঘটছে। কি ঘটছে? অর্থাৎ কবি আবিষ্টভাবে দেখছিলেন সন্ধ্যার জলস্রোতে সূর্য রশ্মিপাত হচ্ছে, তারই মাঝে হঠাৎ কিছু একটা ঘটে গেল। কি ঘটলো? ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে। এরই মাঝখানে ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস। আমরা জানি বঙ্কিম মানে বাঁকা। এই যে ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস, কিসের ধোয়া? না কলকারখানা, যানবাহন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি একটা যেন সেই শিল্প বিপ্লবের একটা পট পরিবর্তনের ব্যাপার দেখতে পাচ্ছি। কলকারখানা নতুন শহরে বিভিন্ন জায়গা দখল করে নিচ্ছে, যানবাহনে যেন সেই নাগরিক জীবন বিষিয়ে উঠেছে, অর্থাৎ তার যে অক্সিজেন, সেই অক্সিজেন যেন বিষিয়ে গেছে। সেই অক্সিজেন যেমন বিষিয়ে গেছে, তেমনি মানবিক জীবনটাও বিষিয়ে গেছে। তার ফলে কি হচ্ছে? ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস, সেই কলকারখানার ধোয়া ঘুরে ফিরে যেন ঘরে আসছে। বেশ, তাতে কি হয়েছে? তা কেমন শীতের দুঃস্বপ্নের মতো। অর্থাৎ দেখো, আমরা যদি সমসেনের সমস্ত কাব্যগ্রন্থগুলো দেখি, তাহলে আমরা দেখব তার সমস্ত কাব্যগ্রন্থ জুড়ে বসন্ত আসছে না, আসছে শীতের জীর্ণতা। আবারও বলছি, সমসেনের কাব্যগ্রন্থে কখনো বসন্ত আসে না, আসে শীতের জীর্ণতা। এই শীতের জীর্ণতা যেন আবার সেই এলিয়টের কাব্যকেই স্মরণ করায়। তাহলে কি বলছে? শীতের দুঃস্বপ্নের মতো, শীতকালীন যে যন্ত্রণা, সেই যন্ত্রণার মতো একইভাবে আসছে ঘরে কলকারখানার সেই বাঁকা বা বঙ্কিম বা খারাপ ধোয়া। বেশ, তারপরে বলছে অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ। অনেক অনেক দূর মানে মেঘমদির মহুয়ার দেশ যদি কোথাও থাকে, কবি মূলত ছোটনাগপুরের এই সকল মালভূমি অঞ্চলগুলো যেখানে মহুয়া ফলে, এই রকম জায়গাগুলোকে কিন্তু ইঙ্গিত করছেন। কিন্তু অ্যাকচুয়াল কি তাই? অ্যাকচুয়াল তা নয়। কবি বলতে চাইছেন যে অনেক অনেক দূর, অর্থাৎ এই নাগরিক জীবনের থেকে অনেক দূরে। কোথায়? সে দূরত্ব ভৌগোলিক নয়, সে দূরত্ব মানসিক। অর্থাৎ নাগরিক জীবনের যন্ত্রণা কবি অনেক দূরে যন্ত্রণা যেন কবিকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে, বা কবি অনেক দূরে চলে যেতে চাইছেন নাগরিক জীবনের যন্ত্রণার কারণে। অনেক অনেক দূরে আছে মেঘমদির, মদির অর্থাৎ মাদকতাপূর্ণ,
মহুয়ার দেশ। সেখানে কি হয়? সেখানে হয় সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারু দীর্ঘ রহস্য। সেখানে সমস্তক্ষণ মানে নিরবচ্ছিন্ন ভাবে সেখানে নিরবচ্ছিন্ন অর্থাৎ নিরবচ্ছিন্ন ভাবে কি হচ্ছে? হচ্ছে পথের দুদিকে ছায়া দান করছে। কারা ছায়া দান করছে? দেবদারু দীর্ঘ রহস্য। দেবদারু গাছ অর্থাৎ পথের, আমি ধরে নিলাম এটা পথ, পথের দুধারে দেবদারু গাছ যেন ছায়া বিস্তার করছে। এই ছায়া ছায়া এই ছায়া রহস্যময়, ছায়া রহস্যময়, যা কবিকে তীব্র প্রেমের আকর্ষণে আলোড়িত করেছে, আলোড়িত করেছে। অর্থাৎ এই ছায়া রহস্যময়। আমরা পাচ্ছি দেবদারু দীর্ঘ রহস্য। তাহলে কি হলো? সূর্যের রশ্মি পড়ল, তারই মাঝে ঘরে এলো ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস। অর্থাৎ ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস মানে হচ্ছে অস্বাভাবিক যানবাহনের অস্বাভাবিক যে ধোঁয়া, সেগুলো ঘরে আসছে। এবং তার সাথে কবি চলে যেতে চাইছেন সেই মেঘমদির মহুয়ার দেশে, যেখানে কবি শান্তি খুঁজে পাবেন। সেখানে কি হচ্ছে? দেবদারু দীর্ঘ রহস্য পথের দুধারে ছায়া দিচ্ছে। আর তারই সঙ্গে কি হচ্ছে? রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করছে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। দূর সমুদ্রের দীর্ঘশ্বাস, এই দীর্ঘশ্বাস, এই দীর্ঘশ্বাস মূলত সমুদ্র গর্জন, সমুদ্র গর্জনের শব্দ। দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। আলোড়িত, আরেকটা শব্দ পেলাম, আলোড়িত। আলোড়িত মানে হচ্ছে আন্দোলিত হতে পারে, আন্দোলিত হতে পারে, সঞ্চালিত হতে পারে, সঞ্চালিত হতে পারে। অর্থাৎ এই দূর সমুদ্রের দীর্ঘশ্বাস কবিকে আনন্দ দান করছেন। এইবার কবি বলছেন, আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়া ফুল। আমি নগর জীবনে ক্লান্ত, আমি নগর জীবনে বিপর্যস্ত বিধ্বস্ত বিচ্ছিন্ন নাগরিক জীবন চাই না। তাই আমার ক্লান্তির উপর, নাগরিক জীবনে ক্লান্তির যে ক্লান্তি ছিল, সেই ক্লান্তির উপর ঝরুক মহুয়া ফুল আর নামুক মহুয়ার গন্ধ। আমার হৃদয়ে জুড়ে যেন নেমে আসুক মহুয়ার গন্ধ। মহুয়ার গন্ধে কি আছে? মহুয়ার গন্ধে আছে মাতাল করা এক অনুভূতি। এই মাতাল করা অনুভূতি মহুয়ার গন্ধে রয়েছে। অর্থাৎ কবি যেন সেই সাঁওতাল পরগনা বা কবি সেই মানস জগতের মানুষগুলোর সাথে মিশে যেতে পারেন, প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যেতে পারেন, যা তার আদিম চিন্তা ভাবনা বা আদিমতারই প্রকাশ। এখন আমরা এটুকু বুঝে গেছি যে এই কবিতায় কবি চাইছেন যে নগর জীবনে কবি ক্লান্ত, কিন্তু নগর জীবনে ক্লান্ত হলেও কখনো কখনো নাগরিক জীবন আমাদের আনন্দ দান করছে। কিন্তু সেই আনন্দের মধ্যে হঠাৎ করে যেন তাল কেটে যাচ্ছে। কি তাল কাটছে? না ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস যেন ঘুরে ফিরে ঘরে আসছে এবং কবি যেন তাতে ক্লান্ত বোধ করছেন। কবি চলে যেতে চাইছেন মহুয়ার দেশে। সেখানে গিয়ে সে দেবদারু দীর্ঘ রহস্যের মধ্যে জীবন কাটাতে চান। আর মহুয়া আর তার ক্লান্তির উপর যেন ঝরে পড়ুক মহুয়া ফুল, তাই প্রার্থনা করেন। অর্থাৎ তার জীবন যেন মহুয়ার গন্ধে সুরভিত হয়ে যাক, এটাই চান তিনি। আমরা পাচ্ছি মহুয়া, এতক্ষণ আমরা বিশ্লেষণ করিনি। এই মহুয়া গ্রামীণ ভাষায় বলা হয় মৌল।
গ্রামীণ ভাষায় বলা হয় একে মৌল। এই মৌল থেকে মহুয়া এসছে। এই মহুয়ার মধ্যে মাদকতা আছে। এই মহুয়া রক্তবর্ণ, এ দিয়ে এর নির্যাস থেকে মাদক দ্রব্য তৈরি হয়। এখন আমরা আরেকটি জিনিস দেখব যে এই কবিতায় মূলত আমরা যা পাচ্ছি তা একটা যেন নগর জীবন থেকে সে যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে কবি চলে যেতে চাইছেন মহুয়ার দেশে, এটুকু আমরা পেয়েছি। এইবার সেই পরবর্তী পর্বে আমরা দেখব যে সেই মহুয়ার দেশও কবিকে যেন শান্তি দিতে পারছেন না। ঠিক আছে, আজকে এটুকু থাক।